অন্নপূর্ণা ট্রেনের চাকার নিচে নিজেকে সঁপে দেবে ভেবেও আর দিতে পারল না। সে ওই ট্রেনেরই একটা কামরায় উঠে একটা ফাঁকা সিট পেয়ে বসে পড়ল, আর নিজের অবস্থার কথা ভাবতে লাগলো। হঠাৎ মনে হলো জীবনটা এইভাবে শেষ করার চেয়ে ঋত্বিককে যদি জব্দ করা যেত, তাহলে তার জীবন নষ্ট করার পিছনে যে লোকটা এখন হাসছে তাকেও একটা ভালোভাবে শিক্ষা দেওয়া যেত। ওর মনে পড়তে থাকলো ঋত্বিক সঙ্গে কিভাবে তার পরিচয় হয়েছিল, আর কিভাবে সে এই ট্রেনে এসে আজ বসে পড়েছে। যেদিন ঋত্বিকের সঙ্গে তার প্রথম দেখা, অথচ তার নামটা সে সেই প্রথম দেখায় জানতে পারেনি। তার মনে পড়ে গেল সেদিনও শ্রাবণ মাস ছিল, আর শ্রাবণের বৃষ্টি কলকাতাকে সবসময় একটু অন্যরকম করে দেয়। এই শহরটা যেন বৃষ্টির দিনেই নিজের আসল মুখ খুলে বসে। ট্রামের জানালায় জল জমে থাকে, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গন্ধ আরো ঘন হয়ে ওঠে, আর গঙ্গার জলও যেন একটু বেশি কালচে লাগে। অন্নপূর্ণা মুখার্জি জানালার পাশে বসেছিল। সামনে খোলা বই, কিন্তু চোখ বইয়ের অক্ষরের ওপর নেই। বাইরে 50 ইঞ্চির কাচের জানালার ওপারে বৃষ্টি ঝরছে। দূরে বালিগঞ্জের উঁচু উঁচু বাড়িগুলো কুয়াশার মতো অস্পষ্ট। তার হাতে ধরা চায়ের কাপ অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। ম্যাডাম, দুপুরের খাবারটা গরম করে দেব। কাজের মেয়ে মালতীর গলায় অন্নপূর্ণা চমকে উঠল। না থাক, খিদে নেই। মালতী অভ্যস্ত, এই বাড়িতে খিদে নেই কথাটা খুব বেশি শোনা যায়। এই ফ্ল্যাটে মানুষ 3 জন, অন্নপূর্ণা, তার স্বামী অরিন্দম, আর 10 বছরের ছেলে হৃদয়। অথচ কখনো 3 জনকে একসঙ্গে খেতে বসতে দেখা যায় না। অরিন্দম সকাল 8টার আগে বেরিয়ে যায়, রাতে ফেরে কখনো 10টা, কখনো 12টা। বড় শিল্পপতি, বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেয়, মন্ত্রীরা নাম ধরে চেনে, সংবাদপত্রে তার ছবি ছাপা হয়। অন্নপূর্ণার ছবি কোথাও ছাপা হয় না। সে শুধু অনুষ্ঠানে পাশে দাঁড়িয়ে হাসে। কখনো কখনো তার মনে হয় সে মানুষ নয়, অরিন্দমের সাফল্যের সঙ্গে সাজিয়ে রাখা একটা নিখুঁত ফ্রেম। সেদিন বিকেলে অরিন্দম হঠাৎ ফোন করল। আজ সন্ধ্যায় একাডেমি অফ ফাইন আর্টসে একটা ফটোগ্রাফি প্রদর্শনী আছে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু দিল্লি থেকে লোক এসেছে। তুমি একবার ঘুরে এসো, আমাদের সংস্থার স্পন্সর করা অনুষ্ঠান। অন্নপূর্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার যেতে ইচ্ছে করছে না। সব ইচ্ছে দিয়ে হয় না, মিডিয়ার লোক থাকবে, আমাদের নাম আছে। লাইনটা কেটে গেল। অন্নপূর্ণা ফোনটা নামিয়ে রাখল। অরিন্দম কখনো অনুরোধ করে না, শুধু সিদ্ধান্ত জানায়। সন্ধ্যায় সে গিয়েছিল। গাড়ি থেকে নামতেই ভেজা বাতাস মুখে এসে লাগলো। একাডেমির উঠোনে কৃষ্ণচূড়া গাছের নিচে বৃষ্টির জল জমে আছে। ভিতরে অনেক মানুষ, দেয়ালে বড় বড় ফ্রেমে সাজানো ছবি। কোথাও সুন্দরবনের জেলে, কোথাও পাহাড়ি গ্রামের শিশু, কোথাও এক বৃদ্ধার মুখের ভাঁজ। অন্নপূর্ণা একা একা ছবি দেখছিল। হঠাৎ একটা ছবির সামনে এসে থেমে গেল। ছবিটা এক বৃদ্ধ মাঝি, চোখে অদ্ভুত ক্লান্তি, অথচ ঠোঁটের কোণে হাসি। ছবিটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে অন্নপূর্ণার মনে হলো, এই মানুষটা যেন তার চেয়েও বেশি জীবন্ত। ঠিক তখনই পেছনে থেকে একটা গলা, ছবিটা আপনার ভালো লেগেছে? অন্নপূর্ণা ঘুরে তাকালো। 30-32 বছরের এক যুবক, হাতে ক্যামেরা, চোখে এক ধরনের সহজ কৌতূহল। অন্নপূর্ণা মাথা নাড়ল। এই হাসিটা খুব সত্যি। ছেলেটা হেসে বলল, ছবি তোলার আগে উনি আমাকে বলেছিলেন, বাবু, হাসলে কি মানুষ কম গরিব লাগে? অন্নপূর্ণা চুপ করে গেল। এত বড় শহরে, এত আলো আঁধারের মধ্যে এই একটুখানি বাক্য যেন তাকে কোথায় আঘাত করল। ছেলেটা হাত বাড়িয়ে বলল, আপনাকে কেমন যেন উদাস উদাস দেখাচ্ছে। এই ভাবটা কবি আর আর্টিস্টরা খুব ভালো বোঝে। অন্নপূর্ণা মৃদু হাসল, বলল, আর আপনার মতো ফটোগ্রাফাররা? ফটোগ্রাফারদের হাড়ে তো কলম থাকে না, আর রং আর তুলিও থাকে না। আপনাদের কাছে তো ক্যামেরা থাকে, সেটাই বা কম কিসের? না, ক্যামেরায় কল্পনা চলে না, কিন্তু কলম আর রং তুলিতে কল্পনা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
অন্নপূর্ণা ওর কথার কোন উত্তর না দিয়ে একটা ছবির দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। ঋত্বিক এবার অন্নপূর্ণার দিকে একটু তাকিয়ে থেকে বলল, আপনাকে খুব একা লাগছে। অন্নপূর্ণা ভ্রু কুঁচকে হেসে ফেলল। এত সহজে মানুষকে পড়ে ফেলেন না। তবে যারা ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে ছবি দেখে, তাদের মুখে একটা আলাদা নীরবতা থাকে। অন্নপূর্ণা উত্তর দিল না, কিন্তু অনেকদিন পর কেউ তার সাজ, গয়না বা পরিচয় নয়, তার নীরবতাকে লক্ষ্য করল। এই অনুভূতিটা তার কাছে নতুন। অনুষ্ঠান শেষ হতে রাত 9টা। বাইরে তখনও বৃষ্টি। অন্নপূর্ণা ছাতা খুলতেই ঋত্বিক পাশে এসে দাঁড়ালো। আপনার গাড়ি আসেনি? আসছে। তাহলে একটু হাঁটবেন। অন্নপূর্ণা অবাক। এই শহরে অচেনা একজন মানুষ এমন সহজে হাঁটার প্রস্তাব দেয়। সে না বলতে পারত, কিন্তু অদ্ভুতভাবে পারল না। দুজনে একাডেমি থেকে নন্দনের সামনের ভিজে রাস্তা ধরে হাঁটতে লাগলো। কেউ কারো খুব ব্যক্তিগত কথা জিজ্ঞেস করল না। শুধু বৃষ্টি, শহর, বই, সিনেমা, নদী, এসব নিয়ে কথা হলো। হঠাৎ ঋত্বিক বলল, জানেন, আমি মানুষের মুখের ছবি তুলি। কারণ আমার বিশ্বাস পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস মানুষের মুখেই লেখা থাকে। অন্নপূর্ণা মৃদু হেসে বলল, সব মুখ কি পড়া যায়? ঋত্বিক উত্তর দিল, না, কিছু মুখ পড়তে গেলে অনেক দেরি হয়। অন্নপূর্ণা আর কথা বলল না। দূরে তার গাড়ি এসে দাঁড়িয়েছে। উঠে বসার আগে একবার ফিরে তাকালো। ঋত্বিক তখনও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। হাত নাড়ল না, ডাকলো না, শুধু তাকিয়ে রইল। গাড়ি ছেড়ে দিল। কাচের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। অন্নপূর্ণা জানতো না, এই বৃষ্টিভেজা সন্ধ্যায় তার জীবনের এমন এক দরজা খুলে দিয়েছে, যার ওপারে অপেক্ষা করছে প্রেম, প্রতারণা, বিচ্ছেদ এবং একদিন নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার দীর্ঘ যাত্রা। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ প্রতিদিন ঠিক রাত 9টার সময় এই উপন্যাসটির একটি পর্ব প্রকাশিত হবে এবং এই চ্যানেলে আরো এই ধরনের নতুন নতুন গল্প প্রকাশিত হবে।